আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পদ্মা টিভি 24 এর পক্ষ হতে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী প্রেস ক্লাব এপিসি তৃণমূল টকশোতে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন নোয়াখালী জেলার অন্যতম একজন নন্দিত মুখ, শহীদ প্রেসিডেন্ট যার অন্যতম একজন আদর্শ সৈনিক, সাবেক কেন্দ্রীয় ছাত্র দলের সহসভাপতি, নোয়াখালী জেলা ছাত্র দলের সাবেক সভাপতি, নোয়াখালী জেলা যুব দলের সাবেক সভাপতি, নোয়াখালী জেলা থেকে যিনি কেন্দ্রীয় যুব দলের বিশেষ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন, চট্টগ্রাম বিভাগীয় যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, নোয়াখালী জেলা বিএনপির বর্তমান যিনি আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন, নোয়াখালী ৪ সুবর্ণচর এবং সদরের নন্দিত মুখ হিসেবে জানা যিনি তৃণমূলের নেতাদের আস্থাভাজন হিসেবে নেতৃত্ব গড়ে তুলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শের রাজপথে নেতৃত্ব দিকে বিভিন্ন মামলা হামলা শিকার হয়ে যিনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, সেই বিদগ্ধ জনকে আমরা যুক্ত করছি। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত হন। আমাদের সাথে যুক্ত হচ্ছেন জনাব মাহবুব আলমগীর আলো। প্রিয় দর্শক, অনুষ্ঠান কিন্তু কোনো প্রশ্ন দিতে আপনারা করতে চান তাহলে স্ক্রিনে দেখানো নম্বর কল করলে আমরা আজকের যিনি একজন তুলনামূলক রয়েছেন তার মাধ্যম দিয়ে ইতিহাসের কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব। অবশ্যই যুক্ত থাকবেন, এই ইতিহাস থেকে রাজনীতির অনেক বিষয় আলোর মুখ দেখবে। জি, যারা বাবু দর্শক শ্রোতাকে জানাতে দীর্ঘ সময় ধরে আপনার পথ চলা, মুক্তিযুদ্ধের পরের অনেক ইতিহাস থেকে দেখতে দেখতে অবশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের হাত ধরে আপনি প্রায় ৪৭টি বছর রাজপথে আছেন। আপনি দর্শকদেরকে জানান যে কী চেতনার ভিত্তিতে আপনি বাংলাদেশের জাতীয়তাবাদের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ নিয়ে রাজপথে অদ্যাবধি নেতৃত্ব দিচ্ছেন। ধন্যবাদ। জি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের হাত ধরেই আমার আসলে বিএনপিতে আসা। জি, বাংলাদেশ যখন ফ্যাসিবাদী আওয়ামী সরকারের শেখ মুজিবুর রহমানের সরকারের পরিবর্তন হয়, পট পরিবর্তনের মধ্যে দিয়েই জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে এক অবিসংবাদিত নাম হয়ে আসে। কারণ এই ব্যক্তিটি স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। জি, এই ব্যক্তিটি রণাঙ্গনে নিজে স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্ষান্ত হন নাই, নিজে যুদ্ধ করে দেশকে স্বাধীন করে আবার বেড়াকে ফিরে গিয়েছিলেন। এই মানুষটির কাছে এদেশের মানুষের অনেক প্রত্যাশা ছিল। আজকে বিগত সেই সময়কার যে সরকার ছিল সেই সরকারের উপর মানুষ খুব অসন্তুষ্ট হয়ে গিয়েছিল। সে যে সরকার মুক্তিযুদ্ধের সরকার ছিল সেই সরকার তার প্রতিশ্রুতি রক্ষা করতে পারে নাই। সেই সরকার দেশ এবং জাতিকে যে আশার বাণী শুনিয়েছিল সেই আশা গুড়ে বালি হয়ে গিয়েছিল। তখন তারা খুঁজছিল বাংলাদেশের রাজনীতিতে একজন মানুষ খুঁজছিল। সেই মানুষটি হলো আর কেউ নয়, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যুদ্ধ করেছেন, সেই ব্যক্তিটি হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জি। ১৯৬৫ সালে পাক ভারত যুদ্ধ হয়, যে যুদ্ধে বাংলাদেশের এই মাটির একজন সন্তান লড়াকু নেতৃত্ব দেন, লড়াকু দায়িত্ব পালন করেন, মুক্তিযুদ্ধের বীর খেতাব তিনি পাক ভারত যুদ্ধে অর্জন করেন। দৃশ্যত ওই পাক ভারত যুদ্ধে কিন্তু পাকিস্তানেরই বিজয় হয়েছিল বলে বিভিন্ন সূত্রে জানা যায়। তো সেই ব্যক্তিটি যখন আমাদের দেশের মানুষের কাছে আস্থাভাজন হলেন, বিশেষ করে ৭ই মার্চের ভাষণের সময় জনাব শেখ মুজিবুর রহমান যে আবেগ জাগালেন, সবার মধ্যে যে স্বপ্নটি দেখালেন যে হয়তো আমরা স্বাধীনতা অর্জন করব, এমন প্রেক্ষাপটে ২৫শে মার্চের কালো রাত্রির পূর্ব পর্যন্ত কোনো যখন আলোর মুখ দেখা যাচ্ছিল না, তখন যে মানুষটি উই রিভোল্ট বলে মুক্তিযুদ্ধের ঘোষণা দিলেন, ইতিহাস তাকে কিভাবে জেনেছে, আর যে শেখ মুজিবুর রহমানকে নিয়ে এদেশের মানুষ এত স্বপ্ন দেখেছিল, তিনি ইতিহাসের এই জায়গাটিতে কিভাবে ধারণ আছেন, কিভাবে লালনে আছেন, কিভাবে আপনি যে পাক ভারত যুদ্ধের কথা বলছেন, সে ৬৫ সালে, তখন আমি খুব ছোট ছিলাম। আমার বয়স তখন ৫ বছর ছিল। জি, আমি তখন সবেমাত্র বুঝতে শুরু করেছি। আমার মনে আছে পাক ভারত যুদ্ধের সময় আমাদের উঠোনে বাংকার করেছিল, ABCD FW এরকম একটা বাংকার ছিল, কারণ বিমান হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য। সেই যুদ্ধের কথা আমার মনে আছে। সেই যুদ্ধে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্বপূর্ণ অবদান রেখেছিল। তখনই তিনি বাংলাদেশের মানুষের কাছে নজর কাড়েন। তখন সেই সময়ে জিয়াউর রহমান চৌকুশ এবং অত্যন্ত মেধাবী একজন সেনা অফিসার ছিলেন। জিয়াউর রহমানকে সেদিন থেকে মানুষ আস্তে আস্তে চিনতে শুরু করলো। দেশের যুদ্ধ শুরু হলো এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, এই পাকিস্তানিদের বিরুদ্ধে। তখন এই আন্দোলন শুরু হলো। তখন
শেখ মুজিবুর রহমান সাহেব ছিল তখন বাংলাদেশের কর্ণধার। তারই নেতৃত্বে তখন এই দেশে স্বাধীনতার যুদ্ধ শুরু হয়। পরবর্তী পর্যায়ে দেখা গেল যে 1971 সালের 25শে মার্চ কালো রাত্রিতে শেখ মুজিবুর রহমান হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানের কারাগারে চলে গেলেন, পাকিস্তানের দেশ সেনাবাহিনীর সঙ্গে আঁতাত করে। মানুষ হতাশ হয়ে গেল। যখন একটি দেশের নেতা যখন অন্য একটি দেশের নেতার কাছে আত্মসমর্পণ করে, তখন দেশের অবস্থা কি হতে পারে? সেই জাতির মতো দুর্ভাগা জাতি আর কেউ হতে পারে না। সেই কঠিন একটা অবস্থার মধ্যে দেশ বিদিক ছুটছে মানুষ, কি হবে? পাকিস্তানের 25শে মার্চ কাল রাত্রিতে শত শত নিরীহ বুদ্ধিজীবী হত্যা করলো। তারা এদেশের আপামর জনসাধারণের উপর ঝাঁপিয়ে পড়লো। নিরস্ত্র মানুষ তখন এদিক সেদিক ঘুরতে লাগলো। তখন কে দিবে, কাকে দিবে? পাকিস্তানের তখন হয়ে তারা সারা দেশকে পাকিস্তানি সেনাবাহিনীরা ঘিরে ফেলেছে। ঠিক এই মুহূর্তেই বাংলাদেশে চট্টগ্রামের কালুরঘাট থেকে একজন সেনাপতির নাম শোনা গেল। তা সে বলছিল, আমি মেজর জিয়া বলছি। আমি মেজর জিয়া বলছি শব্দটি যখন ইথারে ভেসে উঠল, তখন সকল মহলে যখন আলোচনা, কিংকর্তব্য মমিমুর, কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ মেজর জিয়ার কাছে ছুটে গেলেন যে আপনি ঘোষণা তো দিয়েছেন, একজন লিডারের নাম উল্লেখ করে দেন, তাহলে সেটি আসলে যুক্ত হবে। আপনি তো রাজনৈতিক নেতা নয়। জি, সেই ঘোষণা অনুযায়ী শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দ্বিতীয়বার যে ঘোষণাটি দেন, সেটি নিয়ে আওয়ামী লীগ ব্যাপকভাবে মার্কেটিং করে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে হেনো কোনো কথা নাই যা তাকে নিয়ে বলা হয় নাই, তিনি নাকি নানা রকম কথাবার্তা, তিনি ঘোষক নান, পাঠক নানা কথাবার্তা বলেছে। কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের ক্ষেত্রে ওই রিভোল্ট দিয়ে আমি মেজর জিয়া বলছি যে কথাটি, সেই শব্দটি সংযোজনের জায়গায় গ্যাপ থাকার কারণে আমরা দেখতে পেয়েছি যে সঠিক ইতিহাস না জানার কারণে বিভিন্ন আমলারাও পর্যন্ত ভুল বুঝে 71-এর সেই 75-এর মীমাংসিত বঙ্গশত্রুকে তারা বঙ্গবন্ধু বলছে, বা যিনি জাতির খলনায়ক ছিলেন তাকে আবার সামনে রেখে জাতির পিতা বানানোর অপচেষ্টা চালা হচ্ছে। ইতিহাসের সঠিক তথ্য না থাকলে একজন জাতি যে কত বড় দুর্ভাগা হতে পারে, যেটি ইতিপূর্বে আমরা দেখেছি। সেক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের এই প্রথম ঘোষণাটি, উই রিভোল্ট, আমি মেজর জিয়া বলছি, এগুলি পাঠ্যক্রমে জায়গার ব্যাপারে আপনার কি অভিমত? আপনারা জানেন যে এর পরবর্তীতে জিয়া রহমান যখন স্বাধীনতার ঘোষণা দিলেন, তখন মানুষ মেজর জিয়াকে চিনত না। এই একটি ঘোষণায় সারা দেশের মানুষ মনে হয় সম্বিত ফিরে পেল। আবার বৃদ্ধ বনিতা তখন যুদ্ধে নেমে গেল। ঠিক সেই মুহূর্তে আপনারা জানেন ঘোষণার পরপরই সেখানে আপনি যে কথাটা বলছিলেন যে সেখানে আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ যে জিয়া রহমানকে দিয়ে আবার বলানোর চেষ্টা করলো, তখন জিয়া রহমান বলল, প্রথমে বলেছে উই রিভোল্ট, তারপরে বলছে আজকে থেকে দেশ স্বাধীন, সার্বভৌমত্ব যার যা কিছু আছে তা নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। ঠিক এই এমন সময় আরেকটি ঘোষণা আসলো তাদের পক্ষ থেকে। তখন জিয়া রহমান বলছিল, আমি অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথাই বলছিল। এটা হলো ইতিহাসের সত্য কথা। এই অন বিহাফ বলে উনি যুদ্ধে নেমে পড়েছিলেন। ইতিহাস মিথ্যা করা যাবে না, ইতিহাস হলো সত্যের অনুসন্ধান। যে মানুষকে এই সম্মান করে যিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিলেন, যে সম্মানের মানুষটিকে স্বাগতও জানানো হলো 72-এর 10 জানুয়ারি। ইতিহাস বলছে যেদিন রাজধানী ঢাকার রাজপথে ট্রাকের পর ট্রাক ফুল এসেছিল, এত ফুলের শুভেচ্ছা যাকে দেয়া হলো, বিপ্লব সংহতি দিবস যেটাকে বলা না 10 জানুয়ারিতে যখন স্বদেশ প্রত্যাবর্তন হিসাবে জনাব শেখ মুজিবুর রহমানকে স্বাগত জানানো হলো, তারপরে তিনি এদেশের ক্ষমতায় আসার পরে এদেশের মানুষের সাথে যে ব্যবহারটি করলেন, সেই ব্যবহার কারণে মানুষ তাকে এতটাই ছুড়ে ফেলে দেওয়ার যে চিত্র আমরা দেখলাম, যে মাত্র 18 জনকে পাওয়া গেছে তার লাশ দাফন করার জন্য, 570 নামক সে কাপড় কাচা সাবান তার শরীরের শেষ চিহ্ন, আবার রিলিফের কাপড় দিয়ে তাকে দাফন করা হয়েছে। একজন মানুষ নিজেকে কতটা অসহায় করলে, একজন মানুষ নিজে একটা জাতির সাথে কতটা আসলে প্রতারণা করলে তার শেষ বিদায়টি আসলে এমন হয়। আসলে শেখ মুজিবুর রহমান অবিসংবাদিত একটা নাম ছিল, সেটা ছিল নিঃসন্দেহে অনস্বীকার্য। 7ই মার্চের ভাষণ আগ পর্যন্ত জি, যখন শেখ মুজিবকে মানুষ ছিল, যখন শাসক হিসেবে শেখ মুজিব আসলো বাংলাদেশে, বাংলাদেশ নামক দেশটি হওয়ার পরে যখন শাসক হিসেবে আসলো, তখন শেখ মুজিবের আসল চরিত্র পরিস্ফুটিত হয়ে উঠলো। শেখ মুজিব আস্তে আস্তে ফেসিবাদ হতে শুরু করলো। মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে শেখ মুজিব সম্পূর্ণরূপে ব্যর্থ হলো। মানুষের মধ্যে তখন কষ্ট বাড়তে থাকলো। যারা মুক্তিযুদ্ধ করেছিল, যারা জীবন দিয়ে
রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে, 30 লক্ষ শহীদের বিনিময়ে যে বাংলাদেশ, কয়েক লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে বাংলাদেশ, সেই বাংলাদেশের পুরো চিত্রটাই মনে হলো যে পাল্টে গেল। তখন মানুষ আস্তে আস্তে শেখ মুজিবের বিরোধিতা করতে শুরু করলো এবং তার সরকারের বিরোধিতা করতে শুরু করলো। এমন একটি পর্যায়ে গেল শেখ মুজিব কারো কোনো আলোচনায় উনি আর শুনতে পারলেন না, তার সমালোচনা শোনার মতো ক্ষমতা তার ছিল না, অধৈর্য হয়ে গেলেন। মানুষ থেকে আসলে দানবীয় একটা আচরণ তার মধ্যে প্রতিফলিত হলো। মানুষ থেকে দানবীয় আচরণের হলো। জাসদের প্রায় 30,000 নেতা কর্মীকে সেদিন হত্যা করা হলো তার বিরোধিতা করার কারণে। হিরাজ শিকদার ছিল বীর মুক্তিযোদ্ধা, তাকেও হত্যা করা হলো। এই পর্যায়ে শেখ মুজিব মানে পর্যায়ক্রমে শেখ মুজিব ফ্যাসিস্ট হয়ে উঠলো। আজকে শেখ মুজিবকে সেই লক্ষ্যে যাকে বঙ্গবন্ধু উপহার দেওয়া হয়েছিল, সে বঙ্গবন্ধু আর শেখ মুজিব আর তিনি বঙ্গবন্ধু রইলেন না, বঙ্গশত্রুতে চলে গেলেন, বঙ্গশত্রুতে পরিণত হয়ে গেলেন। মানুষ তখন খুঁজতে শুরু করলো যে মানুষটি একদিন আমাদেরকে আশার বাণী শুনেছিল, কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, সেই মানুষটি আমাদের প্রয়োজন। এবং চরিত্র আদর্শগত কারণে সেই 65 যুদ্ধ থেকে শুরু করে জিয়াউর রহমানকে তারা খুঁজে বের করলো। স্বাধীনতা যুদ্ধের জয় বাংলা স্লোগানটি ছিল স্বাধীনতা যুদ্ধের পরে যখন বাংলাদেশ হয়ে গেল তখন আর এই জয় বাংলা স্লোগানের প্রয়োজন আছে কিনা এই প্রশ্নটি আজও পর্যন্ত ওঠে নাই। আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধ মানে কিনা মুক্তিযুদ্ধের চেতনা বলে বটে, কিন্তু তারা জয় বাংলাদেশ কখনো না বলে জয় বাংলাই বলে। জয় বাংলা, জয় এপার ওপার বাংলা, জয় আসাম ত্রিপুরা মিজোরামকে এক করার বাংলা, জয় কাঁটাতারহীন বাংলা, স্বাধীনতা সার্বভৌমত্বহীন বাংলা, ভারতের একটি অঙ্গরাজ্যের বাংলা। এই যে স্লোগানটি রয়েছে, এই স্লোগানটির মধ্যেই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বহীনতা যেটি রয়েছে সেটির প্রশ্নে আওয়ামী লীগ বলে একটা করে একটা, ওদের চালচৌধুরী আসলে সামনে আনা দরকার কিনা। তাহলে ওরা যখন, আপনার সবচেয়ে বড় মজার ঘটনা হলো এটাই, শেখ মুজিব যখন ক্ষমতায় আসলেন তখন বাঙালি জাতীয়তাবাদ উনি প্রতিষ্ঠিত করলেন। বাংলাদেশে তো শুধু বাঙালিরাই বসবাস, মানে ভাষা, এবার যতদূর আমার ভাষা ভাষা ভিত্তিক, অর্থাৎ তখন আর কলকাতার কমান্ডে চলে যাওয়া, তখনকার ভারতের কমান্ডে চলে যাওয়া, আসামের সাথে এক হয়ে যাওয়া, ত্রিপুরার ভাষায় চলে যাওয়ার কথা। ঠিক সেই মুহূর্তে আমাদের এই জিয়াউর রহমান ক্ষমতা এসেই প্রথমে আপনারা জানেন জিয়াউর রহমান যে জিনিসটা করলেন, তার সর্বপ্রথম ম্যানিফেস্টোই ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ, অর্থাৎ ভূখণ্ডের জাতীয়তাবাদ, মানচিত্রের জাতীয়তাবাদ, সার্বভৌমত্বের জাতীয়তাবাদ। তখন জিয়াউর রহমান কাঁটাতারের জাতীয়তাবাদ, আমাদের নির্দিষ্ট একটা ভূখণ্ড আছে, আমরা আমাদের এই নির্দিষ্ট ভূখণ্ডের স্বাধীন করতে যেই আমাদের এই লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। মানুষের কাছে এই ভূখণ্ডের জাতীয়তাবাদ আর স্বাধীনতা সার্বভৌমত্বহীন বাঙালি জাতীয়তাবাদ আজ পর্যন্ত ক্লিয়ার না হওয়ার কারণে আওয়ামী লীগকে বারবার, যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বই চায় না, যারা মুক্তিযুদ্ধেই মানে না, তারাই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তাদেরকে বারবার ক্ষমতায় এনেছে। এটি কত বড় ভুল সিদ্ধান্ত এ জাতির হয়েছে। আজকে একটা কথা বলতে আপনাকে বলি, সে কথাটা হলো কখনোই আমরা মেরুদণ্ড দাঁড়া করে সোজা হয়ে দাঁড়াতে পারি নাই। বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিক, আমরা ভারতের সহযোগিতা নিয়েই বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই কথা তো সত্য। এই যে বাংলাদেশ আরো যদি আমরা আরো 50-30 বছর ভিয়েতনামের মতো যুদ্ধ করে দেশ স্বাধীন করতাম, তাহলে আজকে হয়তো এই অপবাদটা আমাদের নিতে হতো না। আজকে ভারত মনে করে তারা দেশটাকে স্বাধীন করে দিয়েছে এবং তারা তাদের প্রভুত্ব বাংলাদেশে হবে। তৎকালীন তারাও মনে করেছিল বাংলাদেশটাকে তারা এমন একটা পর্যায়ে যাবে, এটা বাজার হিসেবে, কলোনি হিসেবে ব্যবহার করা, যেমন ভুটান, সিকিম এরকম করদ রাজ্যে পরিণত করবে। এদের কোনো সার্বভৌমত্ব না থাকে, এদের জন্য প্রেস্টিজ না থাকে, এরা তো কোনো ম্লেচ্ছ বা তুচ্ছ জাতি হয়। রাইট, ঠিক এই মুহূর্তে এই জিয়াউর রহমান আসলেন, আমাদের বাংলাদেশের ভাগ্যাকাশে একটা ধ্রুব তারার মতো আসলেন। জি, মুক্তিযুদ্ধে যিনি নিজের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধের ঘোষণা দিলেন, রণাঙ্গনে যুদ্ধ করলেন, ব্যারাকা ফিরে গেলেন, তার প্রমোশন পেলেন এবং প্রেক্ষাপট বিচারে যাকে শেষ মুহূর্তে অ্যারেস্ট করা হলো, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ এবং মেজর জেনারেল কে এম শফিউল্লাহ, তারা একটা উইং ক্ষমতা নিতে চাচ্ছেন। এদিকে জাসদ সামনে রাখছে কর্নেল তাহেরকে, তারা ক্ষমতা নিতে চাচ্ছেন। কিন্তু সিপাহী জনতার কাছে যিনি নন্দিত, তাকেও অবরুদ্ধ থেকে উদ্ধার করে এ দেশের বাসী যখন আবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেশের প্রধান সামরিক প্রশাসনের দায়িত্ব দিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু এবার আবার সেই 71-এ যে ঘোষণাটা দিয়েছিলেন, আমি মেজর জিয়া বলছি, তখন তিনি মেজর জেনারেল র্যাঙ্ক, বাট তিনি বলছেন আমি মেজর জিয়া বলছি। মেজর জিয়া আসলে এদেশের মানুষের কাছে কতটা আকাঙ্ক্ষার, কতটা ভালোবাসার একটি নাম। জিয়াউর রহমানকে আসলে অ্যানালাইসিস করলে বা বিশ্লেষণ করলে এমন একজন দেশপ্রেমিক, এরকম একটি সার্বভৌমত্বকে রক্ষার অতন্ত্র প্রহরী, তার মতো মানুষ আমার মনে হয়
কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই এই আধিপত্যবাদের বিরুদ্ধে উনি লড়ে গেছেন। জীবনে 1981 সালে 30 মে তাকে যেভাবে হত্যা করা হয়েছে, শুধু এই ভারতীয় আধিপত্যবাদ, এই জিয়াউর রহমান যখন জাতীয়তাবাদী নেতা হয়ে উঠলো, ঠিক সেই মুহূর্তে জিয়াউর রহমানকে হত্যা করা হলো। জিয়াউর রহমান একজন অবিসংবাদিত নেতা হয়ে উঠেছিলেন এই দেশে। দক্ষিণ পূর্ব এশিয়ায় একটা ছোট্ট দেশ বাংলাদেশ, এই বাংলাদেশ মুসলিম বিশ্বের কাছে সেই ওয়াইসির মহাসচিব পদ পেয়েছিলেন, এবং সেই সার্কের মহাসচিব তিনি ছিলেন, এবং ইরান ইরাকের যুদ্ধ তিনি নিরসনের জন্য জাতিসংঘ তাকে দায়িত্ব দিয়েছিল। এই যে একটা বিশাল রণকৌশল যুক্ত একটা কূটনীতির অন্যতম সবকিছু জিয়াউর রহমানের মধ্যে ছিল। বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য সে এই দেশে যে সমস্ত কর্মসূচিগুলো নিয়েছিল, আপনারা জানেন সর্বপ্রথম তার সবচেয়ে বেশি সমাদৃত হয় সেটা হলো তার খালকাটা কর্মসূচি। তার খালকাটা কর্মসূচি আজকে যে গার্মেন্টস শ্রমিক গার্মেন্টস দেখছেন, এই গার্মেন্টসের একমাত্র স্রষ্টা হলো জিয়াউর রহমান। এদেশ থেকে বিদেশি লোক পাচার, মধ্যপ্রাচ্যে শ্রমবাজারে এই যে মানুষের আজকে এই যে আমার দেশের রিমিটেন্স এই যে পাঠায়, এদের মূল উদ্যোক্তা ছিল জিয়াউর রহমান। জিয়াউর রহমান একটা আধুনিক মনের মানুষ ছিল, এত আধুনিক মনের মানুষ ছিল, এবং উনি 50 বছর 100 বছরকে সামনে রেখে রাজনীতি করতে চেয়েছিলেন। রেমিটেন্স রেভিনিউ, বিশ্বে যারা যায়, সারা বিশ্বে যারা থাকে, যেখান থেকে যারা অর্থ পাঠায় তার কিছু অংশ আমাদের রাষ্ট্রের রাজস্ব খাতে জমা হয়। এই রেমিটেন্স খাতকে সমৃদ্ধ করার যিনি ক্রিয়েটর, যিনি সূচনাকারী, তাকে রেমিটেন্স প্রায় 1 কোটি জনগোষ্ঠী সারা বিশ্বে এখন আছে যারা রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমাদের দেশের রাজস্ব খাতকে সমৃদ্ধ করছে। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রেমিটেন্স ফাদার বা রেমিটেন্স ফাউন্ডার হিসেবে অনার করে কিনা, অনার করা উচিত কিনা, সারা বিশ্বে একজন জিয়াউর রহমান রেমিটেন্স যোদ্ধাদের চোখে আসলে কেমন? রেমিটেন্স যোদ্ধাদের কাছে জিয়াউর রহমান, বিশেষ করে আপনি ধরেন সৌদি আরব, জিয়াউর রহমানকে বলেছিল ওই যে নিম গাছের কথা আপনারা জানেন, সে যে ওদেরকে নিম গাছ দিয়েছিল উপহার হিসাবে। ওরা বলছে তুমি কি চাও? সৌদি আরব বলেছিল তুমি কি চাও? সে বলছে আমি কিছু চাই না, আমার দেশের উদ্বৃত্ত জনগণকে তুমি তোমার দেশে এনে আমাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। আজকে জিয়াউর রহমানের সেই প্রচেষ্টাই আমি মনে করি মধ্যপ্রাচ্য সহ এই সৌদি আরব সহ যে সমস্ত দেশগুলো আছে, গালফের সমস্ত দেশে এই যে আজকে যে মানুষগুলোকে দেখেন, এই সমস্ত উদ্যোক্তাই ছিল জিয়াউর রহমান। এই আন্দোলনে আমরা দেখলাম, বিশেষ করে যখন রেমিটেন্স শাটডাউন হলো, শেখ হাসিনা তক্ত তাওস যেন কেঁপে গেল, শেখ হাসিনা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। সেক্ষেত্রে রেমিটেন্স যোদ্ধারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং এই পরিবারকে অত্যাধিক ওন করারই একটি ফলশ্রুতিতে এই কাপন শেখ হাসিনার ধরেছিল কিনা, সেটি আসলে প্রমাণ এই জুলাই আন্দোলনে হয়েছে কিনা। জুলাই আন্দোলনে এইটা একটা এত বেশি প্রতিফলন ঘটেছিল যেটা আপনি নিজেও জানেন। আসলে এইটা একটা মারাত্মক ব্যাপার। যখন বলছিল রিমিটেন্স পাঠানো বন্ধ, তখনই শেখ হাসিনার তক্তে তাওস আস্তে আস্তে ধস নামতে শুরু করলো। আজকের এই পলিটিক্সে মনে রাখবেন, এই পলিটিক্সে সবচেয়ে বড় এই রিমিটেন্স যোদ্ধারা যারা আমাদের দেশে আজকে প্রায় 1 কোটির মতো আপনি বললেন লোক বিদেশে কর্মরত আছেন, তারা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছিল জিয়াউর রহমানের তারা ভুলতে পারে নাই। বিশ্বাস করবেন কিনা, সৌদি আরব সহ মিডল ইস্টে যারা আপনারা গিয়েছেন বা জানেন, তারা ম্যাক্সিমাম লোকই জিয়াউর রহমানের ভক্ত ছিল। এই ভক্তদের আসলে অনুরক্তদের প্রতি সম্মান প্রদর্শন করে জনাব তারেক রহমান 31 দফার মধ্যে বিশেষ করে প্রবাসীদের ভোটাধিকারের যে ব্যবস্থাটি করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই প্রবাসীদের ভোটের সুযোগ করে দিয়েছেন। এই 1 কোটি ভোটার কিন্তু আগামীতে ভোট দিবে। এই ভোটের পাল্লা এই রেমিটেন্সরা কোন প্রতীককে আসলে ভোট দিবে বলে আপনি মনে করেন? আমার বিশ্বাস এই যে আজকে যে একটা যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে যে রিমিটেন্স যোদ্ধারা ভোট দিতে পারবে, তারা সেখান থেকেও তারা এদেশে ভোটার হতে পারবে, এটা কিন্তু অবিস্মরণীয় হয়ে থাকবে এই জিনিসটি। আর একটি জিনিস হলো এখানে যারা ভোট দিবে, এটার পাশাপাশি আমি বলতে চাই, ধরুন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে প্রায় 4 কোটি তরুণ যুবকরা ভোট থেকে বঞ্চিত। আজকে 17 বছর কেউ ভোট দিতে পারেনি। এই ভোট না দেওয়া থেকেও মানুষের মধ্যে ক্ষোভের জন্ম হয়েছে। এই তরুণ প্রজন্ম যাদের বয়স আজকে 33 থেকে 34 বছর বয়স, তারা কিন্তু কেউ ভোট দিতে পারে নাই নির্বিঘ্নে, যে তারা কেন্দ্রে যে ভোট দিতে পারে নাই। তারেক রহমান 18 বছর আগে যার জন্ম হয়েছে, তার জীবনের প্রথম ভোট হয়তো সামনে আসতেছে। তারেক রহমান সবচেয়ে বেশি চিন্তা করে এই তরুণ এবং এই যুবকদেরকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করেন, এবং উনি এই কথা ভেবেই যে আগামীর পৃথিবী হলো এই তরুণ এবং যুবকদের, এবং আগামীর পৃথিবী হলো শিক্ষিত মানুষদের জন্য,
এই বাসযোগ্য করে দেওয়ার জন্য উনি সবচেয়ে বেশি চেষ্টা করছেন। ৭১-এর স্বাধীনতা যুদ্ধের পরে যে মানুষটিকে পিতার মতো সম্মান করে এদেশের দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি এই জাতির সাথে একেবারে অমানবিক দানবীয় আচরণ করার কারণে তাকে পিতৃত্বের জায়গা থেকে ছুড়ে ফেলা হয় এবং তার দাপন কাপনের প্রতি সম্মান রাখা হয় না। কিন্তু ৭৫-এর ৭ নভেম্বরে যে মানুষটিকে দায়িত্ব দেওয়া হলো, তিনি তার আস্থা কতটা রাখলেন, যার কারণে তার শেষ বিদায়ে তাকে যেভাবে বিরল সম্মান দেখিয়ে লক্ষ লক্ষ জনগণ সেদিন মানিক মিয়া অভিনীতে এক হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর চিরবিদায় জানিয়েছে। সেক্ষেত্রে আমাদের জাতির পিতার সেক্টরটির একটা মীমাংসিত ব্যাপারটি ৮১-৩০ মে হয়ে গেছে কিনা আমরা দেখতে পাই যে মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের তিনি জাতির পিতা হিসেবে অনস্বীকার্য, পণ্ডিত জওহরলাল নেহরুকে ভারতের জনগোষ্ঠী কিন্তু তাকে জাতির পিতা হিসেবে অনস্বীকার্য গ্রহণ করে। সাধারণত 54 বছরে এই জাতির পিতার সেক্টরটি আজ পর্যন্ত মীমাংসিত না হওয়ার কারণে শেখ মুজিবুর রহমানকে এককভাবে আওয়ামী লীগ বারবার জাতির পিতা করতে চায়। এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই জাতির পিতার চ্যাপ্টারটির ক্লোজ করার ব্যাপারে একটু গণভোটের আয়োজনের মাধ্যমে কে জাতির পিতার যোগ্য এটি জনগণের মতামতের ভিত্তিতে এটি মীমাংসা করার গুরুত্ব তিনি অনুভব করবেন কিনা, একজন তৃণমূলের নেতা হিসেবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর আদর্শ নেতা হিসেবে কি আহ্বান জানাবেন? দেখুন, একটি জিনিস সত্য, যদি ইতিহাসের দিকে তাকান, নেলসন ম্যান্ডেলা ৩৭ বছর জেল খেটে যেখান থেকে সাদা আর কালোর যে অবস্থান হয়েছিল আপনারা জানেন, এত বছর জেল খাটার পরও সে বুঝেছিল যে তার দেশ আফ্রিকা, তার দেশ আফ্রিকাকে রক্ষা করতে হবে। সাদা এবং কালোর মধ্যে যে বৈষম্য ছিল, এমনও ঘটনা ঘটেছে যে সাদারা কালোদের মেয়েদের বুকের ব্রেস্ট পর্যন্ত কেটে নিয়েছে, নির্মম নিষ্ঠুর অত্যাচার করেছে, খুঁচিয়ে খুঁচিয়ে মেরেছে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে, এবং যেন তারা মানুষই নয়, ওরা যেন মানুষ নয়, ওরা যেন পশুর মতো আচরণ করেছে। নেলসন ম্যান্ডেলা সেখান থেকে বেরিয়ে এসে এই আপনি জানেন যে সে জোহান্সবার্গে সে একটি বক্তৃতা দিল। ওরা তো মনে করলো এবার সাদাদের অবস্থা শেষ, সে তো প্রেসিডেন্ট হয়ে গেল নির্বাচনে। তখন সে বলল, একটা ঐতিহাসিক ভাষণ দিয়ে সে আর কোনো দেশের দায়িত্ব নিল না, সে দেশের প্রধানের দায়িত্ব নিয়ে, দলের দায়িত্ব নিয়ে সে সন্তুষ্ট রইল, সে আর সরকারে আসলো না। তার নির্দেশেই চলছে ঠিকই, মানুষ শেখ মুজিবুর রহমানের কাছে এমন একটা কিছু আশা করেছে যে তিনি পিতৃময় দায়িত্ব পালন করেন। এই যে আপনি জাতির পিতা বলতেছেন বারবার, তাকে যে এই আসনে অধিষ্ঠিত করতেছেন, এই আসনটাকে তিনি সংরক্ষিত করতে পারেন নাই, অলঙ্কৃতের পরিবর্তে কলঙ্কিত করেছেন। আর উনি পারতেন একমাত্র এই জাতি গোষ্ঠীকে একত্রিত করতে। শেখ মুজিবুর রহমানের প্রতি মানুষের অগাধ বিশ্বাস ছিল। এদেশের মানুষ শেখ মুজিবুর রহমানের নামে তারা সিন্নি দিত, আমাদের দেশে মানুষ এত বেশি তাকে ভক্তি করত। সেই শেখ মুজিব যখন ৭১-এ ক্ষমতা, মানে ৭১-এর আগের যে ঘটনা শেখ মুজিব আর ৭১-এর পরের ঘটনা, শেখ মুজিবকে মানুষ চিনতে পারলো, আকাশ পাতাল তফাৎ। এই আমাদের শেখ মুজিব এটা হইতে পারে না, আমাদের বঙ্গবন্ধু এটা হইতে পারে না। তখন তারা মানে সবাই সিদ্ধান্ত নিল এবং তার পর্যায়ক্রমে ফ্যাসিবাদী কায়দা, তার রক্ষী বাহিনী সৃষ্টি করে, তার বিভিন্ন লাল বাহিনী নীল বাহিনী তৈরি করে মানুষের উপর যে নির্যাতন করলো, সেই নির্যাতনটা মানুষ আর সহ্য করতে পারলো না। তখন সবাই ফুঁসে উঠলো। এই যে আপনি বললেন ৫৭০ সবার দিয়ে তাকে দাফন করা হয়েছে। জিয়াউর রহমানের নামাজে জানাজায় ৪০ লক্ষ লোকের অধিক হয়েছে মানিক মিয়া এভিনিউতে। ঢাকা শহরের মানুষ, বিশ্বাস করবেন কিনা জানি না, আমার পিতা, আমার মাকে আমি দেখেছি, আমাদের হাড়িতে সেদিন ভাত চড়েনি। আমার পরিবারের কেউ সেদিন ভাত খানি যখন জিয়াউর রহমানের মৃত্যুর সংবাদ পেয়েছিল। আর শেখ মুজিবুর রহমানের যেদিন মৃত্যু হলো, আপনারাই জানেন যে মানুষ মিষ্টি বিতরণ হয়েছে। খুব দুর্ভাগ্যজনক, এটা আমরা চাই না। একটা জাতীয় নেতার এইভাবে তার চরম পরিণতি, চরম পরিণতি আমরা চাই না। বিশ্বাস করেন, ইতিমধ্যে আপনারা দেখেছেন ফ্যাসিবাদী শেখ হাসিনা ঠিক তার রুদ্রমূর্তি ধারণ করেছে, পিতাকে যথাস্থানে পৌঁছানোর জন্য যা যা করণীয় আছে সব করেছে, কিন্তু দেশের মানুষ কোনোভাবেই গ্রহণ করেনি। আপনারা লক্ষ্য করেছেন শেখ হাসিনার পরিণতিটাও কি ঠিক ঠিক এরকম হয়েছে। দেখেন, খালেদা জিয়া এই দেশের একটা সবচেয়ে বড় নিরীহ। জিয়াউর রহমানের জীবন যদি আপনি আলোচনা করে শেষ করতে পারবেন না। জিয়াউর রহমানের মৃত্যুর পরেও তাকে শেখ হাসিনা বলতো যে ভাঙ্গা সুটকেস, সিরা গেঞ্জি, ঠিক না? এবং অনেকেই জানেন তার জীবন যাত্রা ছিল এমনই, তার জীবনের চলাফেরা ছিল জীবনে দুটার বেশি 3টা তরকারি কখনো খেতেন না। দেশের জনগণকে এত বেশি ভালোবেসেছিলেন, দেশের মানুষ আবেগে আপ্লুত হয়ে মানুষ তার প্রতি অন্ধের মতো নেশাগ্রস্ত হয়ে গিয়েছিল।
মুসলিম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী, যিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, তার সাথে তার দুজন আধ্যাত্মিক সন্তান, রাজনৈতিক সন্তান রয়েছেন। এক জনাব শেখ মুজিবুর রহমান, তিনি তার আধ্যাত্মিক রাজনৈতিক পিতার সাথে কি ব্যবহার করলেন, আর আরেকজন হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই আধ্যাত্মিক পিতার স্নেহ নিয়ে, মায়া নিয়ে, নির্দেশনা নিয়ে জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেকে কিভাবে তৈরি করলেন। এই যে গুরু মেরে শেখ মুজিব কোথায় গেল, আর গুরুকে শ্রদ্ধা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোথায় গেল, এখানেই আশ্চর্যজনকভাবে গুরু ভক্তির চরমতম নিদর্শন হয়েছে। একটা কথা বলি, মৌলানা ভাসানী আওয়ামী লীগ করতে পারলেন না, তিনি আওয়ামী লীগের সভাপতি ছিলেন। যখন আওয়ামী লীগের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ, মুসলিম শব্দটা বাদ দিয়ে যখন বাঙালি জাতীয়তাবাদ করলো শেখ মুজিবুর রহমান সাহেব, তখন মৌলানা ভাসানী সাহেব চলে গেলেন তার দল ছেড়ে। তখন সে নিজে একটা দল করলেন, তার নাম হলো ভাসানী ন্যাপ, মনে আছে? সেই ভাসানী ন্যাপ থেকে শুরু হলো আন্দোলন। এদেশের মেধাবী ছাত্ররা, মেধাবী তুখোর ছাত্ররা তখন ভাসানী ন্যাপের সঙ্গে যুক্ত হয়েছিল। পরবর্তী পর্যায়ে যখন জিয়াউর রহমান আসলো, যখন সে বুঝতে পারলো যে এই একটা দেশপ্রেমিক মানুষ আসছে, যে মুক্তিযুদ্ধে এত বড় যার অবদান, যে দেশের স্বাধীনতা ঘোষণা দিতে পারে একা, পৃথিবীর ইতিহাসে এটা বিরল, এবং একজন ঘোষণা দিয়ে সে ক্ষান্ত হয় নাই, সে যুদ্ধ করেছে, এই মানুষটারই দরকার, এই দেশপ্রেমিক মানুষের দরকার আমার কাছে আর কিছু দরকার নেই। তখন জিয়াউর রহমানকে তিনি বুদ্ধি পরামর্শ দিয়ে এই বাংলাদেশি জাতীয়তাবাদ, আজকের যে বাংলাদেশি জাতীয়তাবাদ বিএনপির সবচেয়ে বড় মূলনীতি, সেই বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত করে। গুরু তার প্রিয় দলের যে প্রতীক ছিল ধানের শীষ, এই প্রতীকটি তার শিষ্যের হাতে যে দানতে করে গেলেন, এটি কত বড় আসলে শিষ্য ভক্তি। এই ভক্তি অনুরক্তি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, এবং কপর্দক শূন্যতা, ছেঁড়া পাঞ্জাবি পরার যে মানুষটি ছিলেন, সেই একই আদর্শ কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনিও সেরা গেঞ্জি, ভাঙা সুটকেসের। এই যে গুরু এবং শিষ্যের যে অপূর্ব সম্মিলন, এটি নেতৃত্বের এক অনস্বীকার্য চরম পরাকাষ্ঠা কিনা। রাইট, এটা আসলে এটা একটা বিরল ঘটনা। মানুষ যেটা অন্তরে পোষে না, সেটার একটা বহিঃপ্রকাশ চায়। সন্তান, বাবা যখন সন্তানকে তার আদর্শ দিয়ে যেতে চায়, ঠিক তদ্রূপ মৌলানা ভাসানী জিয়াউর রহমানকে সন্তানের মতো তার সমস্ত জীবনে না পাওয়ার বেদনাগুলো জিয়াউর রহমানের মাধ্যমে উনি পূরণ করতে চেয়েছিলেন। শেখ মুজিব থেকে তিনি যেটা প্রত্যাখ্যিত হয়েছিলেন, জিয়াউর রহমানের ভিতরে তিনি সেটা পেয়েছিলেন। তিনি যে পারেন তা তিনি দেখিয়েছেন সেটাই। 1981 সালের 17 মে শেখ হাসিনা এদেশে আসেন, এবং যিনি তাকে আসার সকল সুপরিবেশ করে দেন এবং আওয়ামী লীগকে নির্বাচনের পর্যন্ত সুযোগ করে দেন, এক ব্যান্ড হওয়া আওয়ামী লীগ যার কারণে আলোর মুখ দেখে, সেই মানুষটি শেখ হাসিনা আগমনের মাত্র 13 দিনের মাথায় নির্মমভাবে শাহাদত হন। ইতিহাসের এই চরমতম অনস্বীকার্য বীরকে যেভাবে হত্যা করা হলো, তার বিচার বেসামরিক আদালতে আজ পর্যন্ত হয়নি। সামরিক ট্রাইব্যুনালে, সেনা আদালতে হলেও বাইরের কুশীলব যারা রয়েছে তারা আজও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। বিএনপি ইতিপূর্বে এই ধরনের গুরুদায়িত্ব হয়তো নেয় নাই। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো এরকম বিদগ্ধজনের ঐতিহাসিক যে হত্যার বিচারটি ট্রাইব্যুনাল উঠবে কিনা। নোয়াখালী 4 থেকে যদি আপনাকে দল সম্মানিত করে, অন্তত সংসদে আপনি এই ব্যাপারে আসলে কথা বলবেন কিনা। শুনেন, আপনি যে কথাটা বললেন, জিয়াউর রহমানের হত্যা 1981 সালের 30 মে জিয়াউর রহমানকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। এটা আধিপত্যবাদের দোসর এবং এদেশীয় রয়ের এজেন্ট যারা ছিল তাদের মাধ্যমে সংগঠিত ছিল। সেটার সঙ্গে সবচেয়ে বেশি জড়িত ছিল এরশাদ এবং হাসিনা। আপনি যে কথা বললেন 13 দিনের মাথায় জিয়াউর রহমানকে হত্যা হয়, সেই যেই জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা। আজকে শেখ হাসিনা এসে আওয়ামী লীগ করার কথা না, তাকে বাকশাল করার কথা ছিল, তাই না? কিন্তু শেখ মুজিবুর রহমানকে আপনি একটু লক্ষ্য করবেন যে শেখ মুজিবুর রহমান এই দেশে বাকশাল করতে যেই তাকে আত্মাহুতি দিতে হয়েছে। আজকে সেই শেখ হাসিনা এসে বাংলাদেশ আওয়ামী লীগ করলো, আর তখন জিয়াউর রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্রের জন্য উন্মুক্ত করে দিল সবার রাজনীতি। জিয়াউর রহমান যে কত বড় একজন রাজনীতিবিদ ছিলেন আপনি এইটা দেখলেই বুঝতে পারবেন, উপলব্ধিটা করতে পারলে বুঝবেন। কিন্তু শেখ হাসিনারা খুব ভালোভাবে নেয়নি জিয়াউর রহমান। বিএনপির মধ্যে তো সে উদারতা রয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক তিনি। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় যায়, আবার যদি আওয়ামী লীগকে সেই সুযোগ দেয়, বিএনপিকে যেভাবে মাঠের বাইরে রাখার জন্য চৌধুরী আলমদের মতো, ইলিয়াস আলীদের মতো যেভাবে হত্যা করা হয়েছে, যাদেরকে হত্যা করেছে, সেই আওয়ামী লীগ বিএনপির
কাছ থেকে যে সদ্ব্যবহার পাবে, বিএনপি যে সেই সদ্ব্যবহারেরই দল, তাহলে সেটি দিয়ে তাদের বোধোদয় হবে কিনা, তারা আসলে শিক্ষা নেবে কিনা? শুনেন, বিএনপি একটি মধ্যপন্থী দল। জি। জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম ওই দ্বিজাতি তত্ত্বের কথা চলে আসে, জি। যে কারণে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হয়েছিল, জি। মনে আছে, হিন্দুস্তান হয়েছিল। ঠিক সেই মুহূর্তের পর থেকে যদি বাংলাদেশের কথা, আজকে পাকিস্তানের কথা, বাংলাদেশের কথা চিন্তা করেন, সেই মুহূর্ত থেকেই আজকের এই চিন্তা চেতনার মানুষ তৈরি হয় নাই। সবাই কিন্তু আপনি দেখেন, শেখ মুজিবুর রহমান সাহেব দায়িত্ব পাওয়ার পরে, এদেশে আসার পরে মানুষের যে স্বপ্ন, মানুষের যে আশাকাঙ্ক্ষা, মানুষের যে তার প্রতি প্রগাঢ় বিশ্বাস, আস্থা, নিগুড় ভালোবাসা, ভালোবাসাটাকে সে অপমান করেছে। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার মা বাবাকেও দেখেছি শেখ মুজিবের প্রতি তাদের আস্থার কথা, মানে এর মতো একটা মানুষ হয় না। নেতা ছিল শেখ মুজিব, কথা বলতে এরকম তারা বলতেন, কিন্তু পরিতাপ পরে দেখলেন ওই যে আপনাকে বললাম যে শাসক শেখ মুজিব আর নেতা শেখ মুজিবের মধ্যে গালফ অফ ডিফারেন্স হয়ে গেল। শেখ মুজিব যখন রাষ্ট্রীয় ক্ষমতা আসলেন, শেখ মুজিবের সরব উন্মোচিত হয়ে গেল। শেখ মুজিব তখন আর শেখ মুজিব রইল না, বন্ধু তখন আর রইল না, তখন সে শাসক হয়ে গেল, মহাশত্রুতে পরিণত হল। এই এরই প্রতিদান দিয়েছে। ওই যে একটু আগে যে কথাটা বললাম, জিয়াউর রহমানের জানাজা 40 লক্ষ লোক হয়, আর শেখ মুজিবের 570 সাবান দিয়ে গোসল করাতে হয়। এত অবিসংবাদিত নেতাকে। শেখের বেটি এখন জীবিত আছেন, তিনি ভারতে পলায়নরত আছেন। তিনি বিএনপির এই যে কৃতি, অর্থাৎ এই নোয়াখালীরই ছেলে কিন্তু জনাব ওবায়দুল কাদের, তিনি কিন্তু বলেছিলেন যে আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে চলে যায় তাহলে 2 লক্ষের অধিক আওয়ামী লীগের নেতা কর্মী মারা যাবে। অথচ জনাব তারেক রহমানের কথায়, নির্দেশনায় একজন আওয়ামী লীগের কেউ কিন্তু জীবন দিতে হয় নাই। সেক্ষেত্রে আওয়ামী লীগ বিএনপির এই যে বিনয় ভালোবাসাময় যে আহ্বান, এটি বার্তা গ্রহণ করছে কিনা, ওদের শিক্ষা হয়েছে কিনা বা হবে কিনা? ওদের তো বদান্যতা নেই। আপনার মনে আছে এরশাদ বিরোধী আন্দোলনে খালেদা জিয়া 9 বছর আন্দোলন করেছে। আমি তখন তরুণ ছাত্র নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাঁপিয়ে বেড়াই, সারা বাংলাদেশ কাঁপিয়ে বেড়াই। তখন আমি 11 সদস্য বিশিষ্ট আমানুল্লাহ রহমান কমিটির আমি 8 নম্বর সদস্য ছিলাম। আমাদের নেতৃত্বেই তখন এই এরশাদের পতন হয়েছে। সুস্পষ্ট একটা কথা বলতে চাই, এই এরশাদের পতনের পর এরশাদকে যারা ক্ষমতায় রেখেছিল তাদের মধ্যে একটা হলো আওয়ামী লীগ, আরেকটা হলো আজকের জামাত ইসলামী। খালেদা জিয়া কিন্তু তাদের সঙ্গে গড্ডালিকা প্রবাহে গা ভাসা নেয়। তখন কথা ছিল, কথা হয়েছিল, 22 দলীয় ঐক্যজোট হয়েছিল। সেই ঐক্যজোটের কারণে তখন একটা কথা ছিল, বলল এরশাদের নির্বাচনে, পাতানো নির্বাচনে যারা যাবে তারা জাতীয় বেঈমান হবে। আমরা কি দেখেছি? তার পরপরই দেখেছি লালদিঘি ময়দানে এরশাদ আর শেখ হাসিনা লং ড্রাইভে চলে গেছে। এই যে একটা রাজনীতির ব্ল্যান্ডারিং তখনকার দিনে শুরু হয়েছে, সেই রাজনীতি থেকে আজকে অবধি আমরা বেরোতে আসতে পারি নাই। বিগত দিনেও দেখেছেন এই 17 বছর শেখ হাসিনা সেই জাতীয় পার্টিকে নিয়ে, সেই এরশাদের পার্টিকে নিয়ে সে তার সংসার গড়েছে, কলা পূর্ণ করেছে। আজকে আপনারা লক্ষ্য করেন, এমন একটি অবস্থার মধ্যে দিয়ে এই যে 5ই আগস্ট বা এই 36 জুলাই বলেন, এই 36 জুলাই যে সমস্ত এই যে তরুণ মেধাবী ছাত্ররা যে এগিয়ে না আসতো, তাদের যদি রক্ত আজকে যদি রাজপথে না ঝরতো, হয়তো আরো অনন্তকাল, আরো অনেক সময়, তাদের যে 41 সাল পর্যন্ত তাদের যে পরিকল্পনা ছিল সেটা হয়তো বাস্তবায়ন করতো। বাংলাদেশে ইন্ডিয়া সারা জীবন, এই ভারত আমাদের উপরে এইভাবে ফ্যাসিস্টদেরকে চাপিয়ে দিয়েছে। এদেশ থেকে কোনো জাতীয়তাবাদী নেতার জন্ম হোক, এটা ভারত কোনোদিনও চায় নাই। 1981 সালের পর থেকে 2 নেত্রীর বাংলাদেশে প্রায় 45 বছর তারা রাজনীতি করে যাচ্ছেন। ম্যাডাম খালেদা জিয়া 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন, শেখের বেটি শেখ হাসিনা 5 বার প্রধানমন্ত্রী হয়েছেন। শেখ হাসিনা নোবেল জয়ী হওয়ার জন্য তিনি নানাভাবে লবিং করেছেন, রোহিঙ্গা ইস্যু দিক কাজে লাগিয়ে তিনি মার্কেটিং করে নোবেল লরিট হতেছেন, কিন্তু আলোর মুখ দেখেন নাই। অবশেষে চিরকলঙ্কের ইতিহাস নিয়ে, স্বৈরাচারীর তকমা নিয়ে তিনি দেশ থেকে পর্যন্ত পলায়ন করেছেন। আর ম্যাডাম খালেদা জিয়া মাদার অফ ডেমোক্রেসি, দেশনেত্রী, আপসের নেত্রী, গণতন্ত্রের মাতা হিসাবে তিনি স্বীকৃতি পেয়েছেন। ডেমোক্রেসির জন্য যারা লড়াই করেছে, ডেমোক্রেসির জন্য যারা আন্দোলন করেছে, বা ডেমোক্রেসি রক্ষার্থে যারা বটবৃক্ষের মতো
কংক্রিট দায়িত্ব পালন করেছে তাদেরকে বিশ্ব কিন্তু সম্মানিত করেছে। আমরা ইথিওপিয়ার প্রধানমন্ত্রীকে দেখতে পাই, আবিই আহমেদ, তিনি বিগত 4 বছর আগে তিনি নোবেল লরিয়েট হয়েছেন। অং সান সু চি বিগত 30 বছর আগে তিনিও সামরিক জান্তার বিরুদ্ধে বা ডেমোক্রেসির জন্য লড়াই করে তিনি নোবেল লরিয়েট হয়েছেন। সেক্ষেত্রে ম্যাডাম খালেদা জিয়াকে নোবেল লরিয়েট করার ব্যাপারটি বিশ্ব মডেলরা কিভাবে দেখছেন? আমরা আসলে এই পুরস্কারের ব্যাপারটিকে প্রত্যাশা করতে পারি কিনা? শুনেন, খালেদা জিয়া একজন আপসীন নেত্রী, জি, সে প্রমাণ করেছে। ওই যে আমি বলছিলাম 9 বছর এই ফ্যাসিবাদের সঙ্গে, এই এরশাদের সঙ্গে একদিনের জন্য আপোষ করে নাই। আমরা আন্দোলন করে এরশাদকে ক্ষমতাচ্যুত করেছি এদেশের মানুষকে সাথে নিয়ে। খালেদা জিয়া তার অগ্রভাগে ছিল, এমন একটা মহিষী নারী যিনি জিয়া রহমান থেকে কোনো অংশে কম ভালোবাসেনি বাংলাদেশকে। আজকে তার চরিত্র নিয়েও কথা বলার মতো কোনো সুযোগ নাই। তিনিও এই দেশটাকে লুটপাট করেন নাই, তিনি 13,000 কোটি টাকা বিদেশে রপ্তানি করেন নাই, পাঠান নাই। তিনি এই দেশটাকে ভালোবেসেছেন, মানুষকে ভালোবেসেছেন, মানুষের প্রতি তার যে আস্থা ভালোবাসা। খালেদা জিয়া একটি কথা সবসময় বলতেন, বিদেশে আমার বন্ধু আছে, হ্যাঁ বিদেশে আমার প্রভু নেই, বন্ধু আছে কিন্তু প্রভু নেই। এই যে খালেদা জিয়ার বলা এবং কথা বলা, 11 সরকার বহুবার চেষ্টা করেছে খালেদা জিয়াকে বাংলাদেশ থেকে বিদেশে তাকে চলে যেতে বাধ্য করেছে, কিন্তু খালেদা বলছে আমি মারা যাব, তারপরে দেশ ছাড়বো না। তার সুযোগ্য সন্তান তারেক রহমান, আপনারা দেখেছেন না, তার পাঁজরের হাড্ডি ভেঙে ফেলেছে, তাকে কিভাবে লটকিয়ে পিটিয়েছে আপনারা লক্ষ্য করেছেন। তার সমস্ত মেরুদণ্ডের হাড় ভেঙে ফেলেছে, তার ছোট সন্তান কাতরাতে কাতরাতে মারা গেছে। খালেদা জিয়া নির্বিকার এক মা, দেশের জন্য নিজেকে উৎসর্গ করেছে। এই মা কাঁদো হাউ মাউ করে খালেদা জিকে কাঁদতে কেউ দেখেননি, কিন্তু কোকর মৃত্যুতে যেভাবে কেঁদেছে আপনারা লক্ষ্য করেছেন। এরকম একটি জায়গায় এসে মনে করেন বাংলাদেশকে কতটুকু ভালোবাসে, এই দেশটাকে কতটুকু ভালোবাসে, জীবন সাইন্যে এসেও উনি বাংলাদেশের মায়া ছাড়তে পারেন নাই। উনি তাই বারবার বলেন আমি কোথাও যাব না, মৃত্যু হলে আমার বাংলাদেশেই হবে। এই মহিষী নারীর প্রতি যদি আল্লাহ তৌফিক দান করেন, এতগুলো 7.5 বছর তাকে হাসিনা জেল কাটিয়েছে, বিনা কারণে বিনা অন্যায় ভাবে তাকে জেল কাটিয়েছে। আমি মনে করি এইটার একটা প্রতিদান ইনশাল্লাহ পাবে। আন্তর্জাতিক অঙ্গন তাকে নিয়ে ভাবছে, চিন্তা করছে, আন্তর্জাতিক অঙ্গন তাকে নিয়ে চিন্তা করছে, ভাবছে। এমন একজন মহিষী নারীর বিশ্বাস করেন আর না করেন, এত বড় স্যাক্রিফাইস করা মানুষ খুব কম আছে। নিজের একটা বাড়ি নাই ঢাকা শহরে, নিজের একটা জায়গা নাই ঢাকা শহরে। আপনি অনেক কথা বলছেন তারেক রহমান এটা করেছে সেটা করেছে, লুট করেছে পাট করেছে, সম্পূর্ণ মিথ্যা। তারেক জিয়াকে যেন কোনোভাবে জাতীয় নেতা হতে না পারে সেই জন্য আওয়ামী লীগ চক্রান্ত করে আমাদের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা অনেক নেতৃবৃন্দ প্রচার করেছে সেদিন যে তারেক রহমান এইটা করছে, তারেক রহমান এইগুলোর সঙ্গে জড়িত, অন্যায়ের সঙ্গে জড়িত, সম্পূর্ণ মিথ্যা কথা। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সন্তান জনাব তারেক রহমান যখন তৃণমূলের সাথে সংযুক্ত হলেন বগুড়া জেলার গাবতলী কমিটি থেকে, সেই মানুষটি রাজপথে যেভাবে নন্দিত হতে শুরু করলেন, সেক্ষেত্রে ম্যাডাম খালেদা জিয়ার পুত্রের রাজনৈতিক ভবিষ্যৎটি ভালো দেখে শেখ হাসিনার আসলে অন্তর পড়ে গেল। তাই 111-এর ঘাড়ে চড়ে 111-এর মাধ্যম দিয়ে তারেক রহমানকে শারীরিকভাবে অ্যাসল্ট করে রাজনৈতিকভাবে মুসলিক আদায় করে এদেশ থেকে বিদেশে পাঠিয়ে সজীব অজের জয় শেখ হাসিনার পুত্র তাকে প্রতিষ্ঠা করার জন্য রংপুর জেলা কমিটিতে 1 নম্বর সদস্য, রংপুর পীরগঞ্জ থানা কমিটিতে 1 নম্বর সদস্য করে তার জন্য রাজনৈতিক যে সুপরিবেশ করে দেওয়া হলো, এতে শেখ হাসিনা আসলে কি পেল আর কি হারালো? শেখ হাসিনা কখনোই রাজনীতি করতে গেলে যে জিনিসগুলো দরকার সেটা আপনারা লক্ষ্য করেছেন। তারেক রহমান এদেশের ওই যে আপনি বললেন বাবার আসন থেকে সদস্য হয়েছেন, বাবার আসন থেকে সদস্য হয়ে সারা বাংলাদেশ ট্যুর করেছেন, মনে আছে? সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত তিনি সংগঠনকে শক্তিশালী করার জন্য তিনি তৃণমূল পর্যায়ে পর্যন্ত পৌঁছেছেন, গ্রাম থেকে গ্রামান্তরে বাবার মতো ঘুরে বেরিয়েছেন এই দলটাকে শক্তিশালী করার জন্য। তিনি প্রমাণ করেছেন আমি উপর থেকে নেতা হতে চাই না, আমি মাটি থেকে নেতা হতে চাই তার বাবার মতো। আমি মানুষের ভালোবাসা চাই, আমি দেশের জনগণকে ভালোবাসি আমার বাবার মতো, আমার মায়ের মতো আমি ভালোবাসি। এই দেশটাকে আমি বিনির্মাণ করতে চাই। যে ফ্যাসিবাদ এই দেশটাকে ধ্বংস করেছে, আগামী দিনে যদি আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসে আপনারা দেখবেন তারেক রহমানের
অবস্থান। তারেক রহমানের বয়স এখন 59 বছর, সামনে 60 বছর। জীবনের আর চাও পাওয়ার কিছু নাই। তার একটি মাত্র কন্যা সন্তান, তার স্ত্রী। আমি মনে করি তারেক রহমান লোভ করার মতো আর কিছু নেই। তারেক রহমান এই দেশকে বিক্রি করে দেবে না। তারেক রহমান এই দেশকে বিনির্মাণ করবে। এদেশের মানুষের জন্য তার যে ওয়াদা, তার যে 19 দফা আপনারা লক্ষ্য করেছেন। আপনি তো দফা বলছেন, কিন্তু আমরা দেখেছি একজন কৃষক কিভাবে সফল কৃষক হতে পারে এ নিয়ে তারেক রহমান এপিসোড করেছেন। কিভাবে একজন মৎস্যজীবী সফল মৎস্যজীবী হতে পারেন এ নিয়ে তারেক রহমান উদ্যোক্তা হতে পারেন, বক্তব্য দিয়েছেন। তা অর্থাৎ একজন মানুষকে উজ্জীবিত করার জন্য, রাষ্ট্রে উজ্জীবিত করার জন্য জেরক্স কপি হিসাবে, লাইক ফাদার লাইক সান হিসাবে যেভাবে তিনি দায়িত্বগুলি পালন করেছেন, বিশেষ করে আমরা যেটা দেখেছি আন্দোলনকে চাঙ্গা রাখার জন্য একেবারে কোনো উপজেলা পর্যায়ের, একটা ইউনিয়ন পর্যায়ের ওয়ার্ড কমিটির একজন নেতার সাথে তিনি কথা বলেছেন, একজন কর্মীর সাথে কথা বলেছেন, বলে তাকে রাজপথে উজ্জীবিত করার জন্য চেষ্টা করেছেন। এবং তারেক রহমানের সাথে কথা বলে ওই ছেলেটি বা ওই ব্যক্তিটি আর কিন্তু ঘরে ফিরে যায়নি, সে রাজপথ আর ছাড়েনি। এইভাবে যিনি তৃণমূলের সাথে একাট্টা থেকে রাজপথের নেতৃত্ব দিয়েছেন, বিএনপির কোন আন্দোলনে 70% সফলতা এসছে, কোন আন্দোলনে 80%, কোন আন্দোলনে 90%। সফলতার জন্য যে রূপ পরিগ্রহ, রূপ কাঠামো, রূপকল্প করলেন, যার কারণে মাত্র 10 ভাগের জন্য অপেক্ষা ছিল, জুলাই আসলো। জুলাইয়ের সকল জনগণের সন্নিবেশে যে 100% সফলতা এসে ফেসিবাদের পতন ঘটলো। এই আন্দোলনের মাস্টার মাইন্ড নিয়ে যে কথাবার্তাগুলি চলা হচ্ছে, ইয়াং সেলের হাত ধরে বলা হচ্ছে এই আন্দোলন, এই ছেলেটি মাস্টার মাইন্ড। মাস্টার মাইন্ড শব্দটা কি এতটাই নর্মাল বিষয়, নাকি এর গভীরতা অনেক? এর গভীরতা অনেক বড়। আপনারা তো জানেন যে আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে 17 বছর পর্যায়ক্রমে আমরা আন্দোলন করেছি তারেক রহমানের নেতৃত্বে। সত্য কথা বলছি, এই 17 বছরে অনেক এই বৈষম্য বিরোধী আন্দোলন তখন সৃষ্টি হয়নি। সমস্ত নেতৃত্ব দিয়েছি আমরা। আমি মাহবুব আলমগীর আলো, আমার বিরুদ্ধে 30টার উপরে মামলা, মার্ডার সহ 30টা মামলা। কতবার জেলে গিয়েছি তারই একটা দায়ী। আমি জীবনে কখনো কোনো এই ফ্যাসিবাদের কোনো লোকের সঙ্গে আমার কোনো সখ্যতা ছিল না। তাহলে তো 30টি মামলা খেতেন না? তাহলে আমি মামলা খেতাম না, এবং তাদের সঙ্গে বসে এক কাপ চাও খাইনি। আমাদেরকে যদি রাজনৈতিকভাবে আপনি যে কথাটা বললেন, তাদের সঙ্গে বসে এক কাপ চাও খাইনি। আমরা রাত বিরাতে বাড়িতে ঘুমাতে পারতাম না। আমার হাজার হাজার নেতা কর্মী, নোয়াখালী জেলার এমন কোন নেতা কর্মী নাই যার বিরুদ্ধে 10টা 20টা 30টা 50টা মামলা নাই। আমাদের যে সকল নেতৃবৃন্দ এখানে আছেন, সব নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা আসছিল। আমরা আজকে বলতে চাই, আমাদের মতো নির্যাতন, বিএনপির মতো নির্যাতন আর কেউ ভোগ করে নাই। শেখ হাসিনার প্রথম টার্গেট ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধ্বংস করে দিতে হবে, তাহলে আওয়ামী লীগ এই দেশে তার ফ্যাসিজমকে পরিপূর্ণ অনন্তকালের জন্য প্রতিষ্ঠা করতে পারবে। বুঝছেন? এই জন্য তারেক রহমান ছিল তার চক্ষুশেল। দেখেন না বক্তৃতায় বলতো, তুই বাপের বেটা হলে একবার আয়, তোরে দেখি। মানে তারেক রহমানের উপর তার ক্ষুব্ধতা, কারণ তারেক বাংলাদেশকে সুসংগঠিত করে ফেলেছে। তারেক রহমান বাংলাদেশের ছাত্র, যুবক, মেহনতি মানুষ, যুবা, বৃদ্ধা সবকে একত্রিত করে ফেলেছে। এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ তারেকের নেতৃত্বে ঐক্যবদ্ধ আজকে। দেখেন না, ইতিমধ্যে আমাদের বিরুদ্ধে যখন থেকেই এই সরকার পতনের আন্দোলন শেষ হলো, যখন জুলাই আগস্টে বিপ্লব হলো, সেই বিপ্লবে আপনি লক্ষ্য করেছেন বেশ কিছু হঠাৎ করে একটি কথা শোনা গেল, এক ফেসিবাদ চলে গেছে, আরেক ফেসিবাদ বাংলাদেশে জন্ম হতে দেব না। এই তখন থেকে ষড়যন্ত্র শুরু করলো আবার নতুন আন্দোলন। এক সময় দেখা যাচ্ছিল 9 দফা যেন আর কাটছেই না, অথচ 2015 সালে সেই গণতন্ত্র হত্যা দিবস নামে এক দফার যে আন্দোলনটি, সেটা অটো হাইড হয়ে যায় 9 বছর পরে। সেই এক দফা আন্দোলন, 9 দফা থেকে এক দফা রূপায়ণ, এটির যিনি মাস্টার মাইন্ড, তার স্বীকৃতির ব্যাপারটি দেশবাসী আসলে দিচ্ছে কিনা, যারা এই মাস্টার মাইন্ড নিয়ে খেলতে চাচ্ছে, তামাশা করতে চাচ্ছে, তাদের আসলে ব্যাপারটা আসলে কি? আসলে সবাই তো আমাদের মতো করে চিন্তা করে না, তারেক রহমানের মতো করে চিন্তা করে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হলো একটা বিশাল সাগরের মতো দল। এটা শেষ হয় না, এটা থেকে পানি যত পানি নেবেন শেষ হবে না। বড় গাছ যেরকম সহ্য করতে হয় ছোট গাছের ভার, ফলের ভার, সাগরকেও তখন নদীর পানি সহ্য করতে হয়, নদীর স্রোত সহ্য করতে হয়, না? ঠিক তদ্রূপ আমাদের তারেক রহমান হচ্ছে বটবৃক্ষ। আজকে দলটাকে বিশ্বাস করেন ঢেলে সাজানোর জন্য। আমাদের কর্মীরা যে কিছু ভুল ত্রুটি করে নাই তা নয়, আওয়ামী লীগ আমাদেরকে সেটা শিখিয়ে গেছে।
হবে না কেন? বাংলাদেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে শেখ হাসিনা। 17 বছরে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নামে আপনি দেখেছেন। এই যে আজকে একটু বলতে হয় যে দেখেন ছাত্রলীগের একটা ছেলে 5 লাখ টাকার গাড়ি চালায়, স্বাভাবিক কারণে প্রভাবিত হতে পারে আমার ছাত্র দল, আমার যুব দল, আমার স্বেচ্ছাসেবক দল, আমাদের তারেক রহমান এর মধ্যে 1000-এর বেশি নেতা কর্মীকে বারবার তাদেরকে শাসন করেও বলেছে না পারলে সাথে সাথে এক্সপেল করে দিচ্ছে দল থেকে। 1000-এর উপর ন, এখন 4000, 5000, 10,000 হয়ে গেছে এক্সপেল্ড। তারপরেও তারেক রহমান থামে নাই যে আমার দলের দরকার নাই, আগে আমার দেশের মানুষকে বাঁচাতে হবে। আওয়ামী লীগ এবং ফ্যাসিজম যেটা করেছে আমরা সেটা করব না, আমার ছাত্র দল সেটা করবে না, আমার যুব দল সেটা করবে না, আমার স্বেচ্ছাসেবক দল সেটা করবে না, আমার শ্রমিক দল। রাজপথে যারা ত্যাগ তিতিক্ষা করেছে তারা ত্যাগের পুরস্কারে পুরস্কৃত হওয়ার জন্য জনাব তারেক রহমান যে ঘোষণাগুলি দিয়েছেন তাতে সুস্পষ্ট যে রাজপথে থাকলে, মাঠে থাকলে, ত্যাগ করলে তার পুরস্কার পাওয়া যায়। এক মিনিট, যেমন ধরেন আমি মাহবুব আলম, আমি এখন জেলার আহ্বায়ক, আমি দায়িত্ব পেয়েছি, আমাকে দায়িত্বটা দিয়েছেনই তারেক রহমান। আমার সঙ্গে যে সদস্য সচিব হারুন রশিদ আজাদ, সেও সাবেক ছাত্র নেতা, তাকেও দায়িত্ব দিয়েছেন তারেক রহমান। লক্ষ্য করতে হবে ওনার একক চয়েজে আমি এখানে আসছি। যদি কোনো এমপি মন্ত্রী হইতো আমি এই পদটা পেতাম না। তারেক রহমান দল নিয়ে কত বেশি চিন্তা করেন, এবং তারেক রহমান যে দায়িত্ব আমাকে দিয়েছেন আমি মনে করি আমি এটা 100-তে 100 পালন করবো ইনশাল্লাহ। 47 বছরে যে আপনার কখনোই পদ নাহীনতা থাকা, কখনোই দায়িত্ব না থাকা এবং সেরা দায়িত্বগুলি পালন করার যে সৌভাগ্য আপনার হয়েছে, দল আপনার প্রতি যে গুরু আস্থা বা কঠিনতম যে বড় গুরু দায়িত্বগুলো দিয়েছে, সেই দায়িত্বের প্রতি সম্মান রেখে অর্থাৎ সাংগঠনিক রাজনীতির পুরস্কার স্বরূপ জনপ্রতিনিধিত্বের রাজনীতির ক্ষেত্রে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে নোয়াখালীর 4 সুবর্ণচর এবং সদর আসনের ক্ষেত্রে দলের কাছে আপনার কি আশাবাদ রয়েছে? আমার কাছে শুনেন, বিগত 2008 সালে আমি সর্বপ্রথম দল থেকে মনোনয়ন পেয়ে আমি উপজেলা নির্বাচন করি। জি, প্রহসনের ভাবে লুটপাট করে কেন্দ্র দখল করে আমি 70-80 ভাগ ভোট পেয়েও আমি নির্বাচিত হতে পারি নাই। আবার আমাকে মনোনয়ন দিয়েছে দল মনোনয়ন দিয়েছে 2014 সালে। সেই 14 সালে আমি বিপুল ভোটে জয়লাভের সম্ভাবনা জেগেছিল। তারপর সেখানে এই ফ্যাসিবাদী কায়দায় বিভিন্ন কেন্দ্র দখল করে আবার আমি সেখান থেকে বঞ্চিত হই। তারপরেও আমি দেশের মানুষের কাছ থেকে আমি আমার মুখ ফিরে নেই। কারণ হলো এই, আমি রাজনীতি করি, আমাকে যে পাইতেই হবে এই জন্য আমি রাজনীতি করি না। আমি রাজনীতি করি একটা আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য, সেটা হলো বাংলাদেশী জাতীয়তাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা এবং তারেক রহমানের 31 দফা আমি বাংলাদেশে প্রতিষ্ঠিত করব। আমার জীবন যতদিন বাঁচে আমি কোনো অন্যায় করব না, আমি কারোর প্রতি জুলুম করব না, কোনো মানুষের প্রতি আমি কোনো ব্যক্তিগতভাবে কোনো আক্রোশ আমি দেখাবো না। এই যে অন্যায় হয়েছে আমাদের প্রতি, আপনি এই নোয়াখালীতে অবায়দুল কাদেরের কথা বলছিলেন, অবায়দুল কাদের সাহেব বলেছিল 2 লক্ষ লোক মেরে ফেলবে। নোয়াখালীতে একটা লোকও মারা যায়নি। আমাদের এই এলাকার যারা নেতৃবৃন্দ ছিল তারা একটা ক্ষতি হতেও দেয়নি। আওয়ামী লীগ জোর করে এই দেশে তারা বুঝবে যে বিএনপি যে রাজনীতি করে, আমাদের কাছ থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত। প্রথম দিন 2-1টা বাড়িতে হয়তো একটু হামলা টামলা হয়েছে, এরপরে আপনি যদি জেলার আহ্বায়ক, 6টি সংসদীয় আসনের জেলা আপনার 4, সব মিলিয়ে 6টি সংসদীয় আসন, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে আপনার উপহার দিতে পারবেন না, মাঠের কি পরিস্থিতি, আর আপনাকে যদি দলীয় মনোনয়ন দেওয়া হয় আপনি বা বিজয়ের কিভাবে রেকর্ড সৃষ্টি করতে পারবেন? সুবর্ণচর, আমি ছাত্র জীবন থেকে আজকে 47 বছর আমি রাজনীতির সঙ্গে জড়িত। জি, আমি এখানে ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম, যুব দলের প্রেসিডেন্ট ছিলাম, হ্যাঁ, বিএনপি সাধারণ সম্পাদক ছিলাম, দায়িত্বে বেশিরভাগই ছিলাম। দায়িত্ব ছাড়া গত 8 বছর আমার কোনো দায়িত্ব ছিল না। তারপরেও আমি দল থেকে এক মুহূর্তের জন্য আমি মানে এই অবসর নেই দলের কার্যক্রম সবকিছু চালিয়ে গেছি। আমার বিশ্বাস যে সামনে যদি সংসদ নির্বাচন হয়, একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়, আমার বয়স এখন 65। জি, পরিপূর্ণ রাজনৈতিক অভিজ্ঞতা এবং সংসদের প্রতিনিধিত্বের যোগ্যতা। সত্য কথা বলছি, আজকের এই পর্যায়ে এসে দল যদি আমাকে কখনো মনোনীত করে যে তোমাকে তারেক রহমান যদি আমাকে মনোনীত করে যে ত্যাগের পুরস্কার দেয়, মাহবুব আলমগীর আলো আপনি
এই আসন থেকে নির্বাচন করেন, সেদিন আপনাদের দোয়া নিয়ে ইনশাল্লাহ আমি হয়তো সেদিন আসীন হব। আর আমার অন্যান্য যারা আছে, আমাদের এখানে স্থানীয় এমপি আছে, সাবেক এমপি আছে, হ্যাঁ, আরো নতুন করে অনেকে প্রার্থী হবে, তাদেরকেও যদি দেয়, দল যদি মনোনীত করে, আমার কোনো আপত্তি থাকবে না। আমি জেলার আহ্বায়ক হিসাবে তারেক রহমানের কাছে আমি ওয়াদা করেছি, নোয়াখালীর 6টি আসন তারেক রহমানকে আমি উপহার দেব। আমি আমার এইখানে যাকে দিবে তাকে সাথে নিয়ে আমি তাকে জয়লাভ করাবো, এই প্রতিশ্রুতি আপনাকে দিচ্ছি। আমি আমার সর্বোচ্চ ত্যাগ করব। আমরা ধরে নিচ্ছি আপনাকে দলীয় মনোনয়ন দেওয়া হলো, আপনি বিজয় হলেন। বিজয় হলে নোয়াখালী 4 তথা সদরকে ঢেলে সাজানোর কি পরিকল্পনা রেখেছেন বা সেটা নিয়ে ভাবনা আপনি? আমরা যেহেতু স্থানীয় রাজনীতি করি, নোয়াখালীর উন্নয়নে আমাদের তো একটা সবচেয়ে বড় সমস্যা হলো নোয়াখালীর কি জানেন, সেটা হলো জলাবদ্ধতা। জি, আমি যদি কখনো এমপি হই এই এলাকা থেকে, আল্লাহ যদি আমার তৌফিকে রাখেন, তাহলে আমি সর্বপ্রথম আমি হাত দিব এই নোয়াখালীর জলাবদ্ধতা নিরসনের জন্য। দ্বিতীয়ত যে কাজটি করব, নোয়াখালী একটি ঐতিহ্যবাহী একটা জেলা, অনেক পুরনো জেলা। যখন কুমিল্লারও জন্ম হয় নাই, তখন কিন্তু নোয়াখালীর জন্ম হয়েছে। মানুষ এখান থেকে, যে নোয়াখালীর মানুষ সংগ্রামী, অনেক প্রতিবাদী, সারা বিশ্বে ছড়িয়ে আছে রেমিটেন্স, নোয়াখালীর রেমিটেন্স যোদ্ধারা। শুধু এইটা নয়, ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছে নোয়াখালীর মানুষ। এখান থেকে আমাদের দেশের লোকেরা এখান থেকে চাঁদপুর হয়ে তারা চলে যেত, গোয়ালন্দ হয়ে চলে যেত কলকাতায় আন্দোলন সংগ্রাম করার জন্য। আমাদের নোয়াখালীর মানুষদের মতো এরকম প্রতিবাদী মানুষ আর যে কোনো দল, যে কোনো দলেরই বলেন, আমি শুধু বিএনপির কথা বলবো না, অন্য যে কোনো দলের কথাই বলি, যে তারাও এই নোয়াখালীর মানুষ প্রতিবাদ সচেতন এবং যে কোনো অন্যায়ের প্রতিবাদ তারা করে, তারা দাঁড়ায় অন্যায়ের প্রতিবাদ করার জন্য। এটা হলো নোয়াখালীর মানুষের সহজাত প্রবৃত্তি। তো আমরা মনে করি যদি আল্লাহ আমাকে তৌফিক কুলায়, আমি যদি এই এলাকা থেকে কোনো প্রতিনিধি হইতে পারি, আমি অন্তত এই নোয়াখালী জেলায় সর্বপ্রথম আরেকটা দাবি, সেটা হলো নোয়াখালীকে আমি একটা ইয়েতে পরিণত করব, সেটা হলো সিটি কর্পোরেশন আমি করব ইনশাল্লাহ। এবং সিটি কর্পোরেশনের জন্য সর্বোচ্চ প্রায়োরিটি দেব। তারপরে তো আছেই আমাদের নোয়াখালী এক সিটি কর্পোরেশন হলে তো অনেক উন্নয়ন অবকাঠামো এমনি হয়ে যাবে, প্রকল্পের মধ্যে রয়েছে, স্ট্রাকচারের মধ্যে রয়েছে, স্ট্রাকচারের মধ্যে আছে। আর নোয়াখালীতে দর্শনীয় কোনো কিছু নেই। নোয়াখালী নদী বিদ্যুৎ এলাকা, তো এই এলাকা ইকোনমিক জোন করা বা পর্যটন এরিয়া করা, পর্যটন এলাকা। আমাদের দক্ষিণাঞ্চল অবার সম্ভাবনা আছে, যেমন ধরুন হাতিয়া, নিজুমদ্বীপ, হ্যাঁ, এগুলোকে উন্নয়ন করব। আমাদের দক্ষিণ অঞ্চলটাকে আরো বেশি, এবং সেটাকে শিল্প অঞ্চল, সেটাকে ওই যে আমাদের কৃষি বিপ্লব করব সেই এলাকায়। যা যা করণীয় আছে সবগুলো উন্নয়নমূলক কর্মকাণ্ড, রাস্তাঘাট, পোল কালভার্ট সবকিছু করবে ইনশাল্লাহ। যে মানুষটির জন্য আকাঙ্ক্ষিত পুরো জাতি, যিনি আন্দোলনের এত বড় দায়িত্ব পালন করে একটি বিজয় এনে দিলেন, কিন্তু বিজয়ের পরে 1 বছর চলে গেছে, আজও তারেক রহমানকে এই মাটিতে পাওয়া যায়নি। তারেক রহমান কবে আসবেন এই কথা শোনার জন্য উন্মুখ হয়ে থাকে কোটি জনতা। সেই তারেক রহমানের আগমনধ্বনি নোয়াখালীতে যখন হবে, নোয়াখালীর মানুষ একজন তারেক রহমানের জন্য কিভাবে মুখিয়ে আছে? আজকে শুধু এটুকু বলবো, মুখিয়ে আছে মানে জনাব তারেক রহমান যদি বাংলাদেশে যেদিন আসার কথা, যেদিন প্লেনে চড়বেন, তার আগ থেকে বা আসার সিদ্ধান্ত হলে যেদিন আসবেন, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমাদের নোয়াখালীর মানুষ আর ঘরে থাকবে না। আমাদের নোয়াখালীর মানুষ সদল বলে হাঁটা শুরু করবে ঢাকার অভিমুখে। মার্চ ফর ঢাকা, লক্ষ লক্ষ মানুষ নোয়াখালী, গ্রেটার নোয়াখালী থেকে যাবে। আপনি দেখে চিন্তাই করতে পারবেন যে এইটা নোয়াখালীর মানুষ। তারা তারেক রহমানকে এত বেশি ভালোবাসে, তারা জিয়াউর রহমানকে এত বেশি ভালোবাসে, তারা খালেদা জিয়াকে এত বেশি ভালোবাসে, যেটা চিন্তা করতে পারবেন না। হৃদয়ের স্পন্দন হলো তারেক জিয়া, হৃদয়ের স্পন্দন হলো খালেদা জিয়া, হৃদয়ের স্পন্দন হলো জিয়াউর রহমান। এই অঞ্চলের মানুষের কাছে জিয়াউর রহমান অবিসংবাদিত নেতা। জিয়াউর রহমানের মতো একজন জিয়াউর রহমান আর আসবে না। সর্বশেষ সংসদে 2001 থেকে 6 সাল বিএনপির সাথে জড়িত 4 দলীয় জোট থাকার কারণে বিএনপি অনেক পরীক্ষার মধ্যে পড়েছে। সেই পরীক্ষা থেকে বেরিয়ে এসে জনাব তারেক রহমানের নেতৃত্বে গুড ফর ডেমোক্রেসি, গুড ব্যুরোক্রেসি অ্যান্ড গুড ডিপ্লোমেসি, এই 3টি সমন্বয় করে আধুনিক রাষ্ট্রের নায়ক হিসেবে জনাব তারেক রহমান আগামী দিনের মানুষের কাছে, দেশবাসীর কাছে কেমনভাবে সবল রাষ্ট্রনায়কত্বের প্রমাণ দিবেন বলে আপনার সমাপনী বক্তব্যে আপনি অভিযোগ রাখবেন? তারেক রহমান ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন, দেশ নায়কচিত তার কথাবার্তা। আপনার মনে হয় ইতিমধ্যে আপনি আরেকটা লক্ষ্য করেছেন, বিগত 1 বছর চলে যাচ্ছে তারেক রহমান
কেন দেশে আসছে না, এটা কিন্তু মানুষের মধ্যে একটা প্রশ্ন। আপনারা জানেন দেশীয় এবং আন্তর্জাতিক একটা চক্র, একটা গোষ্ঠী তারেক রহমান বাংলাদেশে না আসুক, এটা তারা চায়। তারেক রহমান বাংলাদেশের অলরেডি অবিসংবাদিত নেতা হয়ে গেছে। তারেক রহমান মানুষের মন জয় করে ফেলছে, ছাত্রের মন জয় করে ফেলছে, যুবকের মন জয় করে ফেলছে, কৃষকের মন জয় করে ফেলছে, শ্রমিকের মন জয় করে ফেলছে তারেক রহমান। বিশ্বাস করবেন, তারেক রহমান যদি বাংলাদেশে যেদিন পদার্পণ করবে, আমার তো মনে হয় যে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। অনেক নেতা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, আমার বিশ্বাস তারেক রহমান আসলে প্রায় 1 কোটির মতো লোক হবে বাংলাদেশ থেকে। নদী, খাল, খন্দক কিচ্ছু মানবে না, সবাই ছুটে আসবে তারেক রহমানকে পঙ্গপালের মতো এক নজর দেখার জন্য, যে তারেক রহমানকে এক নজর দেখবে। আর যেই মানুষটা আজকে 1টি বছর, আপনি বিশ্বাস করবেন 17 বছর সে যে কষ্ট করেছে, এইটা বাংলাদেশের কোন নেতা এত বড় কষ্ট আর করে নাই। তারেক রহমানের পরিবারের উপর যে নির্যাতন হয়েছে, আর কোন পরিবারের উপর এত নির্যাতন হয় নাই। তারেক রহমান এখন কিভাবে এটা সহ্য করে আছেন, এক আল্লাহ ছাড়া। তার মাকে কত বছর পরে সে দেখলো, 7-8 বছর পরে সে মায়ের সঙ্গে তার একবার সাক্ষাৎ হলো। আপনি চিন্তা করেন, এটা কোনো একজন সন্তান হিসেবে এটা কি কাম্য? জীবিত মাকে সে দেখতে পায়। একক সন্তান তিনি, এখন একক সন্তান, ছোট ভাইটাকে হারাই ফেলছে। কি কঠিন অবস্থার মধ্যে তারেক রহমান আছেন, যেটা বলে শেষ করা যাবে না। কিন্তু তারপরেও আমি তার ধীরচেতা, মানসিকতা দেখেছি। সেই পারবে এই বাংলাদেশটাকে বিনির্মাণ করতে। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান, আল্লাহ তাকে নেক হায়াত দান করুন, সে সুস্থ থাকুক, এই দেশের মাটিতে এসে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে দেখ, এটাই আমার প্রত্যাশা। জি, আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন প্রেসিডেন্ট যারা আদর্শ নিয়ে দীর্ঘ 47 বছর যিনি রাজপথ কাঁপিয়েছেন, যিনি 30টির অধিক মামলা, হামলা, নির্যাতন, নিপীড়ন সহ্য করে কোনো আবেশকমিতার রাজনীতি না করে ত্যাগী নেতৃত্ব দিয়ে, সৎ নেতৃত্ব দিয়ে নোয়াখালী জেলা বিএনপিকে, যেখানে তিনি একজন অভিভাবকের দায়িত্ব পালন করছেন, তার এই ত্যাগের পুরস্কার স্বরূপ আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে অবশ্যই তার সমর্থন পৃষ্ঠপোষক যারা রয়েছেন তার এই দিকে চেয়ে আছেন যে তাকে হয়তো সম্মানিত করে একজন পার্লামেন্টেরিয়ান হিসাবে বা আইন প্রণেতা হিসাবে সুযোগ দেওয়া হবে। সেই দিন আর হয়তো বেশি দূরে নয়, তফসিল হয়তো সামনেই, এবং তফসিলেই পরে বিএনপি অবশ্যই প্রার্থীদের ঘোষণা দেবে। আজকের এই আলোচকের ব্যাপারটি সচেতন মহল, নোয়াখালীর সাধারণ মানুষ যেভাবে প্রত্যাশা করছে, সেই প্রত্যাশা পূরণের অপেক্ষায় যে নোয়াখালীর চারবাসী রয়েছে, তাদের সবার স্বপ্ন পূরণের অপেক্ষা বা তাদের সবার প্রতি আশাবাদ রেখে, দেশবাসীর কাছে আশাবাদ রেখে তারেক রহমান একটু উন্নত বাংলাদেশ গড়বেন। তিনি এদেশে আসবেন ক্ষুধা দারিদ্র্য মুক্ত, তার পিতার জেরোস্কোপি হিসেবে তিনি আদর্শ রাষ্ট্রনায়ক হিসেবে একটু উন্নত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যে দায়িত্বগুলি পালন করবেন, সেটি দেখার অপেক্ষায় পুরো দেশবাসী রয়েছে। গণমাধ্যম আমরাও রয়েছি, আমরাও চাই তারেক রহমান এদেশের মানুষের অতি প্রিয় হয়ে, যে আস্থার মানুষ হয়ে, মূর্ত প্রতীক হিসাবে একটি সুন্দর বাংলাদেশ আমাদের করে দিন। এই প্রত্যাশায় দর্শক, পরবর্তী নতুন আলোচকে বা আজকের আলোচকে পুনরায় নতুন কোনো বিষয় নিয়ে যুক্ত করার প্রত্যাশা রাখছি। সাথে থাকুন। আপনি 30 সেকেন্ড দর্শকদের কাছে সালাম গ্রহণ করে অনুষ্ঠান সমাপ্ত করুন। এতক্ষণ একটা ইন্টারভিউ দিলাম। আমার প্রত্যাশা এদেশে মানুষের কাছে, এই প্রজন্মের কাছে আমার প্রত্যাশা হলো একটাই, আমরা একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই। আমার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেন কোনোদিন এই ফ্যাসিবাদী হয়ে না ওঠে, সেটাই আমি প্রত্যাশা করি। আগামী দিনে আমাদের প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশ থেকে এই ফ্যাসিবাদকে চিরদিনের জন্য মুছে দেবে, এটাই আমার প্রত্যাশা। আমি চাই বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে তরুণ প্রজন্মের বাংলাদেশ। আগামী বাংলাদেশ হবে এদেশের শোষিত মানুষের বাংলাদেশ। এদেশের আগামী বাংলাদেশ হবে এদেশের নিরন্ন মানুষের বাংলাদেশ। মানুষ যেখানে থাকবে না কোনো দুঃখ, বেদনা, কষ্ট, ক্লিষ্ট, সেই বাংলাদেশ আমি চাই। যেখানে থাকবে না কোনো হানাহানি, মারামারি, জাতিতে জাতিতে দ্বন্দ্ব যেখানে থাকবে না, সেই বাংলাদেশের প্রত্যাশা করছি আমি। বাংলাদেশকে একটি সুন্দর জায়গায় দেখে যেতে চাই জীবনের শেষ মুহূর্তে। সকলকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। দর্শক সাথে থাকুন। আসসালামু আলাইকুম।